নতুন মোবাইল পেয়ে টুসি স্টাডি রুমে বসে সমস্ত ফিচার অন করে দেখতে শুরু করে। নতুন ফোন পেয়ে টুসির চিন্তার অবসান তো হয়েছে, তবে এখন এটা ভাবতে হবে আগের ফোনের কথা জিজ্ঞেস করলে তার মাকে টুসি কি উত্তর দেবে। ভাবতে ভাবতে টুসির মাথায় ঝিম ধরে যায়। এমন সময় ডালপুরি চিবোতে চিবোতে ক্যাসপার সেখানে আসে। মুখ ভর্তি ডালপুরি এক্ষুনি বেরিয়ে আসার উপক্রম যেন তার। টুসিকে গম্ভীর চিন্তা করতে দেখে ক্যাসপারও চিন্তায় পড়ে যায়। মুখ ভর্তি খাবারটা গিলে রুহির সামনে চেয়ারে বসে যায়। ক্যাসপারকে দেখে রুহি তো বিরক্ত হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে উঠল, কি হলো, আপনি এখানে কেন? ক্যাসপার প্রতি উত্তরে বলল, না তেমন কিছু না, জাস্ট তোমাকে কিছু কথা বলার ছিল। ক্যাসপার লজ্জাময় ভঙ্গিতে কথাটা বলে ওঠে। ক্যাসপারের কথা শুনে রুহি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে উঠল, কি কথা? তখনই হঠাৎ ক্যাসপার হাঁটু মুড়ে বসতে গিয়েও বসে না, কারণ পকেটে থাকা সিঙ্গারা ভেঙে যাবে বলে। অবশ্য ক্যাসপার দেশে আসার পর খাবার নিয়েই ব্যস্ত। সোফায় বসে হাত বাড়িয়ে দিয়ে বলল রুশিকে, রুশি, আমি একদম পিওর সিঙ্গেল, বিশ্বাস করো। আমার জীবনে সঙ্গী বলতে শুধু ছিল সিঙ্গারা, কিন্তু এখন শুধু তুমি এলে। রুশি তো ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাইছেন আপনি? ক্যাসপার প্রত্যুত্তরে বলল, ওয়েট বলছি, দাঁড়াও। তুমি বিশ্বাস করো, আজ পর্যন্ত আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি আমি। তুমি আমার জীবনের প্রথম ওমেন যাকে আমি লাভ করেছি। রুশির সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠিল, চিৎকার করে বলল ক্যাসপারকে, বাবারে বাবা, কি মিথ্যা, কি মিথ্যা! আপনি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছেন। আপনার উপর ঠাড়া পড়ুক, আপনার যৌবনে ঠাড়া পড়ুক। হঠাৎ রুশি এরকম চিৎকারের কথাগুলো শুনে ক্যাসপার ভয়ে গুটিয়ে নিয়ে বলে উঠল, আরে আমি তো সত্যি কথাই বলছি, আমি পিওর সিঙ্গেল, আমার জীবনের প্রথম প্রেমী তুমি। রুশি প্রতি উত্তরে বলল, পিওর সিঙ্গেল? শাট আপ! আমি জানি আপনি এই পর্যন্ত কত মেয়ের সাথে ডায়েট চার্জ, ডেটিং চার্জ করেছেন। প্রতি উত্তরে ক্যাসপার বলে উঠল নাক সিটকে, ছি রুশি, এসব কি কথা? তুমি আমার ফিলিংস বুঝতেই পারলে না। আমি চললাম, এখন গিয়ে বিষ খাওয়া ছাড়া উপায় নেই আমার। ক্যাসপারের কথা শুনে রুশি সাথে হাতে পাশে থাকা আলমারির ভিতর থেকে ইঁদুর মারা বিষ বের করে আনে। ক্যাসপার তো সেদিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে উঠল রুশিকে, এটা কি? প্রতি উত্তরে রুশি বলে উঠল, কেন, আপনি না বললেন বিষ খাবেন? তাই তো বিষ এনেছি, নেন এক্ষুনি ঢকঢক করে খেয়ে নিন তো দেখি। রুশি এরকম কথায় ক্যাসপার আমতা আমতা করে বলল, আসলে আমি তো মজা করছিলাম। আমি বিষ খেলে তোমার কি হবে বলো? আমাদের জন্ম না হওয়া বাচ্চার কি হবে বলো? ক্যাসপারে এরকম আমতা আমতা কথা শুনে রুশি হালকা হেসে বলল, নো টেনশন ডিয়ার, ওই বাচ্চার বাপ আমি অন্য একজন কাউকে বানিয়ে নেব। আপনি বরং আগে বিষটা খেয়ে নিন। বলে রুশি ক্যাসপারের দিকে এগোতে গেলে ক্যাসপার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ফলে রুশি যেন হাঁপ ছেড়ে বাঁচল, এই লোকটা তাকে বিয়ে করবে বলে এত সহজে রুশি কি রাজি হবে? না, রুশি তো আর সস্তা নয়। দেখতে দেখতে 5টি মাস পার হয়ে গেছে। এখন পুতুল অন্তঃসত্ত্বাকালীন সময়টা মাঝামাঝি পর্যায়ে। পুতুলের শরীরে এখন মাতৃত্বের সুস্পষ্ট ছাপ, আর বেবি বাম দেখে সহজেই বোঝা যায় যে তাদের জীবনে এক নতুন অতিথি আসতে চলেছে। তবে এই 5 মাস ধরে রওশাদের জীবনে এক আমূল পরিবর্তন এসে গেছে। যে রওশাদ শেহনাজ একসময় তার পেশিবহুল দেহ আর জেদ নিয়ে সবার উপর কর্তৃত্ব করত, আর এখন কিনা সে শুধু পুতুলের কথায় ওঠে আর বসে। পুতুল সামান্যতম আবদারেও রওশাদ এক লাফে বিছানা ছাড়তে হয়। রওশাদ এখন এক আদর্শ যত্নশীল স্বামীর প্রতিমূর্তি। মধ্যরাতে যদি পুতুলের হঠাৎ কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয়, রওশাদ সবকিছু তোয়াক্কা করেই তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পুতুল যদি মনে হয় সিটির ধাপে ময়লা জমেছে, এতে তার বেবির ক্ষতি হতে পারে, রওশাদ গম্ভীর মুখে আপ্যায়ন করে পরে ঝাড়ু হাতে নেমে পড়ে। পুতুল তো সুযোগের সদ্ব্যবহার করে রওশাদকে ইচ্ছে মতো জ্বালায়। একবার বলে ঘরে এসি ঠান্ডা, ভালো লাগছে না। আবার কিছুক্ষণ পরে বলে পাখা বন্ধ করে দাও, ভীষণ গরম লাগছে। রওশাদ কোনো প্রশ্ন না করে প্রতিবারই পুতুলের কথা মেনে চলে। এভাবে রওশাদকে নিজের মর্জি মতো নাচাতে দেখে বেশ মনে মনে খুশি পায় পুতুল। সূর্য তখনও পুরোপুরি ডুবে যায়নি। পুতুল বেডরুমের সংলগ্ন ব্যালকনিতে একটি ইজি চেয়ারে রয়েছে। পুতুল বসে বসে অন্তর্গামী সূর্যের দিকে তাকিয়ে আছে। তারই সামনেই ছোট্ট একটা টেবিলের ওপর ল্যাপটপ খুলে রওশাদ গভীর মুখে নিজের অফিসের জরুরি কাজ সামলাচ্ছে।
হঠাৎ পুতুলের পেটে একটু মৃদু মোচড় দেয়, সম্ভবত প্রথম সুস্পষ্ট এবং বেবি কিক। উত্তেজনা আর বিস্ময়ে পুতুল আলতো করে চেঁচিয়ে উঠল। আচমকা পুতুলের চিৎকারে রওশার সঙ্গে সঙ্গে ল্যাপটপটা বন্ধ করে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে উঠল পুতুলকে, কি হলো, কি হয়েছে পুতুল পরি? ব্যথা করছে? ডক্টরকে কল করব? না না, গাইতে ওঠো, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে তোমায়। কথাগুলো বলতে বলতে রওশাদ প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এলো। পুতুলের পাশে হাঁটু গেড়ে বসে আতঙ্কিত চোখে পুতুলের দিকে তাকালো। পুতুল তখন বলল, আরে বাবা শান্ত হন, কিচ্ছু হয়নি। এই তো আমার বেবিটা প্রথম রেসপন্স করলো, কি করলো। হাসি মুখে কথাটা পুতুল বলে উঠল। রওশাদের চোখে তখন আনন্দের ঢেউ। রওশাদ সাবধানে পুতুলের পোশাকের উপর দিয়েই পুতুলের পেটে আলতো করে হাত বুলিয়ে দেয়। তারপর পুতুলের বেবি বাম্পের ওপর কান পেতে ঝুঁকে বসে, যেন নিজের অনাগত সন্তানের হৃদস্পন্দন শোনার চেষ্টা করছে রওশাদ। রওশাদ পেটের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, আমার সোনা বাচ্চারা, শোনো তোমরা, তাড়াতাড়ি পৃথিবীতে চলে এসো, পাপা তোমাদের জন্য আর অপেক্ষা করতে পারছে না। তারপর আবার দুষ্টুমি স্বরে রওশাদ বলে উঠল, তোমরা তাড়াতাড়ি এসো, তোমাদের পৃথিবীতে এনে বিয়ে শাদী দিয়ে দায়িত্ব চুকিয়ে আবার তোমাদের মাম্মার সাথে আমার রোমান্স করার টাইমও তো আমাকে মেনটেন করতে হবে। তোমরা যদি এভাবে ভেতরে বসে থাকো তাহলে তো আমার সেই মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। পুতুল হেসে রওশাদের মাথা আলতো করে চাপড় দিয়ে বলল তখন, আপনি আসলেই পাগল হয়ে গেছেন, এগুলো কি ধরনের কথা বলছেন? আর বাচ্চারা, বাচ্চারা মানে কি বলতে চাচ্ছেন? আমাদের কয়টা বাচ্চা হবে শুনি? পুতুলের কথা শুনে রওশাদ এবার হাসি মুখে পুতুলের দিকে তাকালো। বাঁকা হেসে বলে উঠল, কম করে 3টে তো হবেই, এখন তার থেকেও বেশি হতে পারে। রওশাদ সেরেনাজের ডিএনএ বলে কথা। পুতুল হাতে হাতে বলল, আপনি আসলে একটা পাগল। আমি বলছি 3টা হবে না কখনোই, একটা হবে। আমি আর কোনো বাচ্চা নেব না। রওশাদ তখন গম্ভীর হয়ে পুতুলের হাত ধরে বলল, কেন হবে না? অবশ্যই হবে। দেখে নিস তুই, বাবাকে আমি চ্যালেঞ্জ করেছি, তাকে 3 নাতি নাতনির মুখ দেখিয়ে তবেই আমি ছাড়বো। আর এই রওশাদ শেহনাজ জীবনে কখনো হার মানতে শেখেনি, বুঝলি? অপেক্ষা কর, 3টে বাচ্চা তো আছেই। রওশাদের কথা শুনে পুতুল হেসে বলল, এই বুদ্ধি নিয়ে আপনি কোন বাড়িতে ঘুমান শুনি? প্রতি উত্তরে রওশাদ বলে উঠল, কেন? আমি তো তোকেই বালিশ বানিয়ে ঘুমাই। প্রতি উত্তরে পুতুল হেসে বলে উঠল, আপনিও না সবসময় মজা করেন। রওশাদ বলল, আচ্ছা আর নয়, অনেকক্ষণ বাইরে এসে বসেছিস, এই সময় ব্যালকনিতে ঠান্ডা লাগতে পারে, তারপর আমাদেরও বাচ্চাদের ঠান্ডা লাগবে। পুতুল বলল, আরে বাবা, সামান্য বাতাসেই কি ঠান্ডা লাগবে? আমি তো দিব্যি ভালো আছি। রওশাদ কোনো কথা না শুনেই পুতুলকে দাঁড় করালো। তারপর বলল, কোনো তর্ক নয়, এখন রাত হয়েছে, এক্ষুনি চল বিছানায়। রওশাদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে পুতুলকে আলতো করে কোলে তুলে নিল। পুতুলও বাধ্য হয়ে রওশাদের বুকে মাথা রাখে। তারপর রওশাদকে পুতুল বলে, আপনি আসলে একটা খাটাস, নিজে সব সময় যা মনে হবে তাই করেন, আর আমাকে কিছুই করতে দেন না। রওশাদ তখন বলল, হ্যাঁ আমি শুধু খাটাস না, জঙ্গলি খাটাস, তাই চুপচাপ থাকবি, কথার অবাধ্য হবি না, আন্ডারস্ট্যান্ড? শহরে এক অন্ধকার কোণঠাসা প্রান্তে একটি পুরনো জরাজীর্ণ ওয়ার্ড হাউস, যা বাইরের থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত, কিন্তু ভিতরে হালকা আলোর নিচে বসে আছে একজন মানুষ। সে আর কেউ নয়, এমডি। চোখে প্রতিশোধের আগুন, কিন্তু মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। রওশাদ শেহনাজ তার শত্রু হলেও এবার এমজি বুঝতে পেরেছে রওশাদের ক্ষমতা কেবল ব্যবসায় সীমাবদ্ধ নয়। পুতুল অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে রওশাদ আরও পুতুলের নিরাপত্তা নিয়ে এতটাই করা হয়েছে যে এমজিকে এখন তার নিজের লোকেদের সাহায্যেই গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। শহরে প্রতিটি মোড়ে, প্রতিটি পরিচিত আস্তানায় রওশাদের বিশ্বস্ত লোক গোয়েন্দার মতো নজর রাখছে। এমজি টেবিলের উপর রাখা ঢাকা শহরে একটি ম্যাপের দিকে তাকিয়ে আছে। ম্যাপের কিছু অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করা, কারণ সেসব জায়গায় সে এখন যেতে সাহস পাচ্ছে না। এমডি নিজের পাশে দাঁড়ানো এক অনুচরকে নিচু স্বরে বলল, গত কয়েক মাস ধরে আমি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারিনি। মনে হচ্ছে গোটা শহরটাই ওই রওশাদ ওর ব্যক্তিগত হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে আমি আমার কোনো প্ল্যান সফলই করতে পারবো না। তখনই লোকটা বলল, স্যার, রওশাদ শেহনাজ এর প্রধান ফোকাস এখন তার বাড়ি এবং তার স্ত্রীর ওপর। উনি নিজের সেরা সিকিউরিটিগুলোকে ওখানেই রেখেছে।
আমাদের সামান্য মুভমেন্টও ওরা ট্র্যাক করে ফেলতে পারে। এমজি রাগে মুষ্টিবদ্ধ হাত নিয়ে টেবিলে আঘাত করে, তারপর চিৎকার করে বলে উঠল, পুতুল, ওই ছোট্ট মেয়েটা। রওশাদকে আঘাত করতে গেলে এখন ওর সবচেয়ে দুর্বল জায়গাটায় মারতে হবে। ওর বিজনেস বা টাকা পয়সা নয়, ওর আগামীর সুখ, মানে ওর বাচ্চা বউ আর অনাগত সন্তান। এমজি এবার ম্যাপ থেকে চোখ সরিয়ে নিয়ে অনুচরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার চোখে তখন এক নতুন ভয়ঙ্কর সিদ্ধান্ত। অনুচরও মাথা নত করে দ্রুত বেরিয়ে গেল। এমজি আবার ম্যাপের দিকে তাকায়। তার হাতে সময় কম। রওশাদের পুরো দল তাকে খুঁজে বেড়াচ্ছে, তাই এই সুযোগটা একবারই আসবে, আর এইবার কোনো ভুল করবে না সে। কেটে গেছে প্রায় 1টি বছর। আর শেহনাজ ভেলা নতুন করে সেজে উঠেছে। রওশাদ ও পুতুলের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান চলছে। চারিদিকে উৎসবে আমেজ, আত্মীয় স্বজন আর বন্ধুরা সবাই খুশি। হলরুমে ঝলমলে লেহেঙ্গা পরে পুতুল সেজে উঠেছে। সে বরের পাশে না দাঁড়িয়ে বরং বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলায় ব্যস্ত। ক্যাসপার হাতে ফোন আর অন্য হাতে বিয়ে খাবারে একটা বিরিয়ানি প্লেট হাতে নিয়ে খাবার খাওয়ার মগ্ন, যা দেখে রুষি তো তেলে বেগুনে জ্বলছে। এই সাদা বিলেতের সাথে রুষি প্রেম করেছে প্রায় 1 বছর হলো। রুষির ধারণা ছিল ও যার সাথে প্রেম করবে সে হবে ও বলতে পাগল, কিন্তু ক্যাসপার তো উল্টো, রুষি নয় বরং খাবার বলতে পাগল সে। ঠিক তখনই পাশ থেকে রওশাদ এসে দাঁড়ালো পুতুলের সামনে। তার এক হাতে ছেলে ইসান আর অন্য হাতে রুশানি, দুজনেই এক বয়সী। রওশাদের 2 কোলে দুজনেই মুখে একগাল হাসি নিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করছে। রওশাদ সামান্য বিরক্তি নিয়ে বলল পুতুলকে, এই পুতুল পরি, আর কত ছবি তুলবি তুই? পুতুল বেশ খোশ মেজাজে রওশাদের দিকে তাকায়। রওশাদ বিয়ের শেরওয়ানি পরে পুতুলের দিকে তাকিয়ে আছে। হঠাৎই মাথাটা কেমন করে ওঠে পুতুলের। পুতুল চোখের সামনে ভেসে ওঠে সেই দিনের স্মৃতি, যখন ওদের বিয়ের দিন হয়েছিল। বিয়ে হয়েছিল এক ভয়ানক পরিস্থিতিতে। পাগল থাকা অবস্থায় রওশাদের সঙ্গে তার বিয়ে, তারপর নানা ঘটনা। আজ আবার এই উৎসবের মাঝে দাঁড়িয়ে যখন পুতুল পুরোপুরি সুস্থ এবং সুখী, তখন সেই পুরনো দিনে কথা মনে পড়ে পুতুলের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, আমি এই সুখের যোগ্য তো? আমার তো একটা সাধারণ বিয়েও হয়নি। পুতুল আর অপেক্ষা করলো না। বিয়ের সাজসজ্জা, অতিথিদের কোলাহল সবকিছু ছেড়ে দ্রুত হলরুম থেকে বেরিয়ে গেল। রওশাদ ব্যাপারটা খেয়াল করলো। সে শান্তভাবে ইসানকে আকরাম সাহেবের কোলে রেখে তারপর রুশানীকে আমরিন বেগমের কাছে সাবধানে ধরিয়ে দিল। তারপর রওশাদ দ্রুত পুতুলের পিছু নিল। পুতুল এসে দাঁড়িয়েছে সিঁড়ির ল্যান্ডিংয়ে, হাতে রুমাল চেপে। রওশাদ সেখানে পৌঁছে পুতুলের কাঁধে হাত রাখে। তারপরে বেশ চিন্তিত হয়েই বলে উঠল রওশাদ, কি হয়েছে পুতুল পরি? হঠাৎ এমন চলে এলি কেন? তুই কি অসুস্থ বোধ করছিস? প্রতি উত্তরে পুতুল বলে উঠল নিজেকে স্বাভাবিক করে, না কিছু হয়নি, শুধু একটু একা থাকতে ইচ্ছে করছিল। রওশাদ তখন পুতুলের মুখটা তুলে চোখে চোখ রেখে বলল, আমার কাছে লুকাস না, আমি জানি তুই কিছু একটা নিয়ে ভাবছিস। কোনো কিছু কি তোকে কষ্ট দিয়েছে? পুতুল তখন বলল, না না, তেমন কিছু না, চলো সবাই অপেক্ষা করছে। তখন রওশাদ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, চল নিচে যাই, আমাদের ছাড়া তো এই বিয়ে সম্পূর্ণ হবে না। রওশাদ দরজার দিকে পা বাড়াতে গেলে পুতুল হঠাৎ পিছন থেকে তাকে ডাকলো, বলল, রওশাদ। রওশাদ স্তব্ধ হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। রওশাদের হৃদস্পন্দন যেন থেমে গেল। রওশাদ ঘুরে দাঁড়ালো। পুতুল এবার দ্রুত পায়ে রওশাদের দিকে এগিয়ে এসে তার বিশাল বুকে শক্ত করে জাপটে ধরল। বলল, পুতুল, আজকের এই সব আনন্দের জন্য ধন্যবাদ। আমার মনে আছে তুমি সেই সকল দিনগুলোতে আমাকে ভালো রাখার জন্য কি করেছিলে। আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া। আই লাভ ইউ রওশাদ। রওশাদ আবেগে চোখটা বন্ধ করে, তারপর পুতুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রওশাদও বলল, আমিও তোকে ভালোবাসি পুতুল পরি আমার। তারপর রওশাদের সামনে ভেসে ওঠে 1 বছর আগের ঘটনা। পুতুল প্রসব বেদনা শুরু হলে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। রওশাদ তখন অসহায়ভাবে কেবিনের বাইরে পায়চারি করছিল। অবশেষে রওশাদের কোলে এসেছিল একজোড়া যমজ সন্তান, ছেলে আর মেয়ে। রওশাদ যখন বাবা হওয়ার আনন্দে আত্মহারা, ঠিক তখনই ঘটনা ঘটে গেল চরম সর্বনাশ। হাসপাতালের ভেতরে এমজি সুযোগ বুঝে পুতুলকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়।
সদ্য মা হওয়া পুতুলকে বাঁচাতে না পেরে রওশাদ উন্মাদ হয়ে ওঠে। রওশাদ চিৎকার করে সারা হাসপাতাল মাথায় তোলে, কোথায় আমার পুতুল? যদি 1 ঘন্টার মধ্যে আমার বউকে ফিরে না পাই আমি, তাহলে এই হাসপাতাল আর হাসপাতাল থাকবে না। একটা একটা করে সবকটাকে আমি শেষ করব। কথাগুলো চিৎকার করে বলে উঠল রওশাদ। আর ঠিক সেই মুহূর্তেই রওশাদের ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে এমজি হেসে বলে ওঠে, রওশাদ শেহনাজ, কেমন লাগছে তোর? বাবা হওয়ার আনন্দ উপভোগ করছিস? শোন, পুতুলকে যদি বাঁচাতে চাস তাহলে নিজের সমস্ত কোম্পানি আর সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আমি তোকে ঠিকানা দিচ্ছি, সেই অনুযায়ী টাইম মতো চলে আয়। এক চুলো এদিক ওদিক হলে তোর পুতুল পরীকে আর জীবিত দেখতে পাবি না তুই। এমজির কথা শুনে মুহূর্তের মধ্যে রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় রওশাদ। কিন্তু সেটা সম্পত্তির জন্য নয়, আর জীবনের জন্যও নয়, সেটা তো পুতুলের জন্য। রওশাদ দ্রুত এমজি দেওয়া ঠিকানা ছুটে আসে। পিছন পিছন আকরাম সাহেব এবং জায়েদ ক্যাশপারও চলে আসে। এমজি তখন একটি পুরনো গুদাম ঘরে পুতুলকে অজ্ঞান অবস্থা চেয়ারে বেঁধে রেখেছে, সাথে পুতুলের গলায় চাকুও ধরে আছে। এমজির একটা পোষা গুন্ডা। এমজি চোখে তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। আকরাম সাহেব এমজিকে দেখে বিস্মিত হয়ে বলল, এমজি, এসব কি করছো তুমি? থামো। প্রতি উত্তরে এমজি ফিচেল হেসে বলল, থামবো? কেন থামবো? আজ সব শেষ হবে। আজ তোকে তোর কৃতকর্মের ফল ভোগ করতে হবে, আকরাম শেহনাজ। রওশাদ কিছুটা অবাক হয়ে আকরাম সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বাবা, তুমি ওকে চেনো? মুহূর্তেই আকরাম সাহেবের মাথা নিচু হয়ে আসে। কি বলবে বুঝতে না পেরে তোতলানো শুরু করে। মাঝ দিয়ে কথা কেটে এমজি বলল, উনি কি বলবে? চোরকে কি কখনো বলতে শুনেছিস যে আমি চুরি করেছি? তখনই রওশাদ বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস স্পষ্ট বল। এমজি কিছুটা রহস্যময়ী হাসি দিয়ে রওশাদের দিকে তাকায়। এমজি তখন বলল, যদি না বলি তাহলে কি করবি? রওশাদ এবার এগিয়ে গিয়ে এমজির কলার চেপে ধরে জিজ্ঞেস করতে শুরু করলো, কেন ওদের পরিবারের সাথে এতে এমন করছে? এমজি তখন পাগলের মতো রওশাদের দিকে তাকিয়ে হাসতে থাকে। মুহূর্তেই সেই হাসির ধারণ করে গম্ভীরতায়। তারপর এমজি ও রওশাদের কলার পাল্টা চেপে ধরে বলল, তোর বাবার জন্য, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। পুরো 20টা বছর প্রতিশোধের আগুনে জ্বলছি আমি। রওশাদ তখন অবাক হয়ে বলল, মানে কি বলতে চাস সেটা স্পষ্ট বল। তখনই এমজি বলল, শুনতে চাস তোর ওই বেঈমান বাবা কি করেছিল? তাহলে শোন। আমার বাবা রায়হান চৌধুরী আর তোর বাবা আকরাম শেহনাজ এককালে বিজনেস পার্টনার ছিল, বন্ধুও ছিল বলা যায়। কিন্তু যখন বাবা এক মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে দেউলিয়া হলো, তখন তোর বাবার কাছে টাকা চাইতে গিয়েছিল। আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল। টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেল আমার মা। আর তারপর বাবা, বৃষ্টির রাতে আমার চোখের সামনে ছাদ থেকে লাফ দিল আমার বাবা। আমি চেয়েও বাঁচাতে পারিনি বাবাকে। সেই বৃষ্টির রাতে বাবার লাশের পাশে বসে আমি প্রতিজ্ঞা করেছিলাম, শেহনাজ পরিবারকে আমি ধ্বংস করব। তখনই আকরাম সাহেব হতবাক হয়ে এমজি দিকে তাকিয়ে বলল, এসব এসব সত্যি? আমি জানতাম না রায়হান। তখন আরাম সাহেব যেন কথা খুঁজে পেলেন না আর। এমজি এবার সেই লোকের হাত থেকে চাকু নিয়ে জ্ঞান হারালো পুতুলের গলায় নিজেই চাকু ধরল। রওশাদ তো এবং বাকিরাও তো ভয় পেয়ে গেল। কিন্তু তখনই ঘটল অলৌকিক একটা ঘটনা। পুতুলের জ্ঞান ফিরে আসে। এমজি কিছু বুঝে ওঠার আগেই পুতুল প্রচন্ড বেগে এমজি হাতে একটা কামড় বসিয়ে দিল। এমজি তখন ব্যথায় অন্যমনস্ক হতেই রওশাদ তখন বিদ্যুৎ গতিতে লাফিয়ে এমজিকে পাকড়াও করে ফেলে। জায়েদ এবং ক্যাশপার ছুটে গিয়ে পুতুলের বাঁধন খুলে দেয়। এমজি রওশাদের হাতে ধস্তাধস্তি করতে লাগে। পাগলের মতো এমজি চিৎকার করতে থাকে, না না, এটা হতে পারে না। আমার 20 বছরের পরিশ্রম, আমার প্রতিশোধ, আমি কিছুতেই হারতে পারি না। ছাড় আমাকে, আমি তোদের সবাইকে শেষ করে দেব। শেহনাজ পরিবার ধ্বংস হবে আমার হাতে। এমজি ক্রোধে ক্ষোভে পাগলের মতো চেঁচাচ্ছে। পুলিশ দ্রুত এসে এমজিকে হেফাজতে নেয়। কয়েকদিন এই পুলিশ স্টেশনের ভেতরে থাকে এক কোণে। চোখ মুখে ক্লান্তি, পরাজয় আর মানসিক কষ্টের ছাপ স্পষ্ট এমজির মুখে চোখে। জামা কাপড়ও এলোমেলো। তখনই হঠাৎ জেলের ভেতরে একটা দারোয়ান এসে বলল, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। তবে এমজি প্রথমে সেই লোকটির উপস্থিতি খেয়াল করেনি। আকরাম সাহেব ধীরে ধীরে এমজি গারদের সামনে এসে দাঁড়ালেন।
এমজি এবার আকরাম সাহেবকে একবার দেখে নিয়ে বলল, আপনার দেখছি মরার ভয় নেই। যদি আমি আপনাকে মেরে দেই, এইখানে তো আর কেউ নেই মিস্টার শেহনাজ। আকরাম সাহেব তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, মরে তো গেছি আমি সেই দিনেই, যেদিন তোমার বাবা রায়হানের সাথে এমনটা হয়েছে আমি জানতে পারি। আমি তো এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। যদিও আকরাম সাহেব জানেন তিনি ক্ষমা চাইলেই 20 বছরের কষ্টের সমাধান হবে না, তবুও বলল, আকরাম সাহেব, আমি জানি আমার কাছে সেদিন তোমার বাবা টাকা চাইতে এসেছিল, কিন্তু সেদিন সত্যি আমার কাছে টাকা ছিল না। কারণ যে মামলায় বাবা ফেসেছিল তোমার, সেটা কোনো মিথ্যা মামলা ছিল না এমজি। তোমার বাবা সত্যি কিছু খারাপ কাজে জড়িয়ে পড়েছিল, যার ফলস্বরূপ তোমার বাবা সহ আমিও পথে বসে গিয়েছিলাম। কিন্তু সেটা তোমার বাবাকে আমি জানাইনি, জানলে হয়তো কষ্ট পেত। কিন্তু ঠিক করেছিলাম সম্পর্কের ইতি ওখানেই টানবো আমি। তোমার বাবা কোন খারাপ কাজে জড়িয়েছিল সেটা আমি কাউকে জানাইনি, তোমাকেও আমি বলতে পারিনি, কাউকেও বলিনি। কিন্তু সেই কারণে আমি ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলাম, আর এত বছর কোনো খোঁজও নেইনি। আকরাম সাহেব থেমে গেলেন, তার কষ্টে গভীর অনুতাপ। আকরাম সাহেব আবারও বললেন, আমার মনে হয়েছিল ও নিজেই নিজেকে সামলে নেবে। আমি জানতাম না এত বছরে এত কিছু হয়ে যাবে। আমি যদি একবার খোঁজ নিতাম। আমি অপরাধী এমজি। এদিকে এমজি কোনো উত্তর দিল না, সে তো শুধু শূন্যের দিকে তাকিয়ে রইল। তবে এতক্ষণ যে তার চোখে ক্রোধ আর ঘৃণা ছিল, এখন তা নেই, রয়েছে শুধু গভীর ক্লান্তি। সেসব কথা হঠাৎ মনে পড়ল রওশাদের। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে পুতুলকে জড়িয়ে ভাবল, আমার জীবনে সুখ তুই, আমার জীবনে শান্তি তুই।